ওকে, আমরা এখন শিখব তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম। যদি এভাবে কখনো পরীক্ষায় আসে যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখো, তাহলে আমরা কিভাবে সমাধান করব? আমরা প্রথমে অ্যালগরিদম নিয়ে আলোচনা করি। তো যদি প্রথমে অ্যালগরিদম নিয়ে আলোচনা করি তাহলে বলবো যে সি প্রোগ্রামের জন্য প্রত্যেকটি অঙ্কের তিনটি করে উত্তর লিখতে হয়। প্রথম উত্তরটি হচ্ছে অ্যালগরিদম, দ্বিতীয় উত্তর হচ্ছে ফ্লোচার্ট এবং তৃতীয় উত্তর হচ্ছে সি প্রোগ্রাম। তাহলে পঞ্চম অধ্যায়ের যতগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটি অঙ্কের তিনটি করে উত্তর, এক একটি অঙ্কের তিনটি করে উত্তর। প্রথম উত্তর হতে পারে অ্যালগরিদম এবং হতে পারে ফ্লোচার্ট এবং হতে পারে সি প্রোগ্রাম। তাহলে পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে সেটার উত্তর তিনভাবে দেওয়া যাবে: অ্যালগরিদমের ভাবে, সি প্রোগ্রামের ভাবে এবং ফ্লোচার্টের মাধ্যমে। তাহলে লক্ষ্য করি, অ্যালগরিদম কি? কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে যদি আমরা সমাধান করি তাহলে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করাটাকেই বলা হয় অ্যালগরিদম। আর অ্যালগরিদমের যে উত্তরসমূহ আছে, এই অ্যালগরিদমের উত্তরসমূহকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করাটাকে বলা হয় ফ্লোচার্ট। তাহলে আমরা লক্ষ্য করি যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য প্রথমে অ্যালগরিদম। আমরা যেহেতু তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করব, সেহেতু নিয়ম হচ্ছে শুরুতে লিখতে হবে স্টার্ট, শুরুতে লিখতে হবে স্টার্ট এবং 2 নম্বরে লিখতে লাগবে ইনপুট। তো প্রথমে আমরা লিখব স্টার্ট, কারণ আমাদের অঙ্কটা শুরু করতে হবে। এইভাবে যে কোনো অঙ্কের শুরুতে অবশ্যই আমাদেরকে স্টার্ট লিখতে হবে এই পঞ্চম অধ্যায়ের অঙ্ক সমাধানের ক্ষেত্রে। প্রথমে যেমন লিখব স্টার্ট, ঠিক দ্বিতীয়বারে আমরা লিখব ইনপুট। তবে এবার পার্থক্য হলো এই ইনপুটের মধ্যে আমরা কি লিখব। আজকে যেহেতু আমরা তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করব, সেহেতু আমরা এখানে লিখব ইনপুট a, b, c। এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানে 5টি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলা হতো তাহলে আমরা লিখতাম ইনপুট a, b, c, d, e। তার মানে বুঝতে পারলাম যে পরীক্ষায় যেই অঙ্কটি আসুক না কেন, সেই অঙ্ক করার জন্য যে প্রয়োজনীয় তথ্য লাগবে সেই তথ্যগুলোই হচ্ছে ইনপুট এবং সেগুলোকে আমাদের দ্বিতীয় স্টেপে লিখতে হবে। তাহলে প্রথম স্টেপে আমরা লিখব কি স্টার্ট, তারপর দ্বিতীয় স্টেপ হবে আমাদের ইনপুট, আর ইনপুটের মধ্যে আমরা যে তথ্যগুলো লাগবে অঙ্ক করার জন্য সেই তথ্যগুলোকেই আমরা ইনপুটে লিখব। যেমন আজকের অঙ্কে তিনটি সংখ্যার যোগফল করব, এই জন্য আমরা লিখলাম ইনপুট a, b, c। আশা করি বুঝতে পেরেছি। তাহলে প্রথম ধাপ স্টার্ট, দ্বিতীয় ধাপ ইনপুট, আর ইনপুট হিসেবে আমরা এখানে গ্রহণ করলাম a, b, c। এবার যেহেতু আমরা ইনপুট 3টি পেয়ে গেছি, সেহেতু আমরা এবার 3 নম্বর ধাপে কি লিখব? যোগফল নির্ণয় করব। যোগফলকে বলা হয় সাম। তাহলে আমরা এবার লিখব সাম ইকুয়াল টু a প্লাস b প্লাস c। এভাবে যদি 5টি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলা হতো তাহলে আমরা লিখতাম সাম ইকুয়াল a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e। তো যেহেতু এখানে 3টি সংখ্যার যোগ করতে বলা হয়েছে, আমরা লিখেছি সাম ইকুয়াল টু a প্লাস b প্লাস c। তাহলে কি প্রথম ধাপে আমাদের স্টার্ট লিখতে হবে। এটা অবশ্যই যে কোনো অঙ্ক হোক, অবশ্যই প্রথমে স্টার্ট লিখতে হবে। দেন দ্বিতীয়বারে লিখতে লাগবে ইনপুট। এই ইনপুটের মধ্যে আমাদের যে অঙ্কের জন্য প্রয়োজনীয় তথ্য, সেই তথ্যগুলোই ইনপুট হিসেবে আমরা এখানে লিখব। তারপরে আমরা যেই ফলাফলটা নির্ণয় করব সেটাকে আমরা তৃতীয় ধাপে লিখব। যেহেতু আমরা যোগফল নির্ণয় করব, সেহেতু আমরা এবার লিখলাম সাম ইকুয়াল a প্লাস b প্লাস c। এবার চতুর্থ ধাপে আমরা যে ফলাফলটা নির্ণয় করলাম তৃতীয় ধাপে, সেটাকে চতুর্থ ধাপে আমরা প্রিন্ট করব। তৃতীয় ধাপে আমরা যে ফলাফলটা নির্ণয় করলাম সেই ফলাফলটা আমরা এবার চতুর্থ ধাপে প্রিন্ট করব। এই জন্য আমরা এবার লিখব প্রিন্ট সাম। যেহেতু আমরা সাম বের করব, অর্থাৎ যোগফল বের করব, যোগফলকে আমরা এখানে সাম লিখেছি, এই জন্য আমরা লিখব প্রিন্ট সাম। যেহেতু আমরা প্রিন্ট করে ফেললাম সাম, সেহেতু আমাদের অঙ্কটি শেষ। আর এই অঙ্কটি শেষ হওয়ার জন্য আমরা 5 নম্বর ধাপে লিখব ইন্ট।
আর এইভাবেই আমরা 3টি সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম বুঝতে পারলাম। তাহলে অ্যালগরিদমের শর্ত হচ্ছে শুরুতে স্টার্ট লিখতে হবে এবং অঙ্কটি শেষ হয়ে গেলে সবশেষে এন্ড লিখতে হবে। তাহলে শুরুতে স্টার্ট এবং শেষে হচ্ছে এন্ড। যেহেতু শুরুতে স্টার্ট, দ্বিতীয় ধাপে লিখতে হবে ইনপুট। ইনপুটের মধ্যে আমরা যেই সংখ্যাগুলো দিয়ে ফলাফল বের করব সেই সংখ্যাগুলোকেই বলা হবে ইনপুট। তাদেরকে আমরা দ্বিতীয় ধাপে লিখব এবং যে মানটি নির্ণয় করতে বলা হবে সেটি আমরা তৃতীয় ধাপে লিখব। আর চতুর্থ ধাপে আমরা যে মানটি বের করতে বলা হবে সেই মানটি আমরা প্রিন্টের মধ্যে লিখব। এভাবে আমরা অ্যালগরিদম শেষ করব। আর যদি আমরা অ্যালগরিদম ভালোভাবে বুঝতে পারি তাহলে ফ্লোচার্টের মধ্যে আমরা কি কাজ করব, সেই অ্যালগরিদমের মানগুলোকেই হুবহু একইভাবে আমরা লিখব, শুধু পার্থক্য হচ্ছে চিত্রের মাধ্যমে দেখাতে হবে। তাহলে আসুন আমরা এবার শিখি ফ্লোচার্ট কীভাবে আমরা নির্ণয় করব। তো লক্ষ্য করি যে এখানে স্টার্ট এবং এন্ড এই দুটো লেখার জন্য একই চিত্র ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই চিত্রটাকে বলা হয় ডিম্বাকৃতির চিত্র। ডিমের মতো আকৃতি, এই জন্য বলা হয় ডিম্বাকৃতির চিত্র। তাহলে এই যে এটা কিন্তু বৃত্ত বলা যাবে না, বৃত্ত হচ্ছে গোল, এটা কিন্তু বৃত্ত না, এটা আকারটা হচ্ছে ডিমের মতো, এই জন্য বলা হয় ডিম্বাকৃতি। এই ডিম্বাকৃতি চিত্রের মধ্যে আমরা শুরু এবং শেষ এই দুটো বিষয় কিন্তু আমরা উপস্থাপন করব। তাহলে অঙ্কটি শুরুর জন্য স্টার্ট, সেটিকে আমরা ডিম্বাকৃতি চিত্রে লিখব, এবং অঙ্কটি শেষ করার জন্য এন্ড, এটিকেও আমরা ডিম্বাকৃতি চিত্রের মধ্যে লিখব। এটা কিন্তু যে কোনো অঙ্ক অবশ্যই শুরুতে স্টার্ট লিখতে হবে এবং শেষে এন্ড লিখতে হবে। তাহলে এই দুটো কিন্তু ফিক্সড, যেগুলো ডিম্বাকৃতি চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে। এবার আসুন লক্ষ্য করি ইনপুট এবং প্রিন্ট। তাহলে অবশ্যই যে কোনো অঙ্কে অবশ্যই ইনপুট ব্যবহার করতে হবে এবং শেষে প্রিন্ট ব্যবহার করতে হবে। এই ইনপুট এবং প্রিন্ট এই দুটোকে সামান্তরিক চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তাহলে ইনপুটকেও আমরা সামান্তরিক চিত্রের মাধ্যমে উপস্থাপন করব এবং প্রিন্টকেও আমরা সামান্তরিক চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। তাহলে বুঝতে পারলাম যে এখানে চিত্র ব্যবহার করা হবে শুরু এবং শেষের জন্য ডিম্বাকৃতি চিত্র, ইনপুট এবং প্রিন্টের জন্য সামান্তরিকের চিত্র। তাহলে বাকি থাকে মাঝখানে যে আমরা ফলাফল নির্ণয় করব, এই ফলাফল নির্ণয় করার ক্ষেত্রে আয়তক্ষেত্র চিত্র ব্যবহার করা হবে। এই মাঝখানে যে ফলাফল নির্ণয় করব সেই ফলাফলটিকে আয়তক্ষেত্রের চিত্রে উপস্থাপন করতে হবে। আর এইভাবেই আমরা অ্যালগরিদমকে ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করব। তো আশা করি বুঝতে পেরেছি যে ফ্লোচার্টের মধ্যে আমরা কোন কোন চিত্রগুলোকে ব্যবহার করব। আর এখানে যে প্রত্যেকটি চিত্র আমরা লিখব, একটা চিত্র থেকে আরেকটা চিত্র আমরা কোন দিকে যাচ্ছি সেটার জন্য এখানে অ্যারে চিহ্ন ব্যবহার করব, অর্থাৎ তীর চিহ্ন ব্যবহার করব। আর তীর চিহ্নের মাধ্যমে আমরা দেখাবো যে প্রথমে হচ্ছে স্টার্টের পরে হচ্ছে ইনপুটের পরে সামের নিচে এখানে প্রিন্ট সাম, তারপরে হচ্ছে ইন্ট। আর এভাবেই কিন্তু ফ্লোচার্ট শেষ হয়ে গেল। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে পঞ্চম অধ্যায়ে অঙ্ক সমাধান করতে হয় অ্যালগরিদম, ফ্লোচার্টের মাধ্যমে এবং সি প্রোগ্রামের মাধ্যমে। তো আমরা এখন সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তা আশা করি আমরা বুঝতে পেরেছি যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে কতটুকু পার্থক্য। অ্যালগরিদমের অঙ্কটিকে আমরা প্রথমে ধাপে ধাপে সমাধান করব, আর সেই অ্যালগরিদমের যে তথ্যগুলো সেই তথ্যগুলোকেই আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। উপস্থাপন করলেই সেটাই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। তাহলে এভাবে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সমাধান শিখলাম। তো এখন চলুন আমরা সি প্রোগ্রাম নিয়ে একটু আলোচনা করি। তো আমরা এবার ফ্লোচার্টটাকে এবার মিশিয়ে দিব। এবার যেহেতু আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব, তাহলে চলুন আমরা এবার সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করি যে কিভাবে সি প্রোগ্রাম শিখতে হয়।